আলটিমেটাম শেষ হলেও গণভোট নিয়ে ঐক্য হয়নি রাজনৈতিক দলের। একক সিদ্ধান্তের পথে সরকার, আরও গভীর সংকটের শঙ্কা। নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করছে জামায়াত। অভিযোগ বিএনপির। কাল সমাবেশে সরকারকে বার্তা দেবে জামায়াত সহ ৮ দল। শুরু হয়ে গেছে জাতীয় নির্বাচনের কাউন্টডাউন। ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ভোট। অতীতের কলঙ্ক মুছে ফেলতে ইসির জিহাদ ঘোষণা। আওয়ামী লীগের লকডাউন ঘিরে ঢাকার অন্তত ৫টি স্থানে নাশকতার আশঙ্কা গোয়েন্দাদের। ঠেকাতে সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ১১তম গ্রেডের আশ্বাসে অবশেষে কর্মবিরতি প্রত্যাহার প্রাথমিকের শিক্ষকদের। প্রজ্ঞাপন ছাড়া শহীদ মিনার না ছাড়ার ঘোষণা একাংশের। প্রায় ৮ মাসের আলোচনা আর সবশেষ ৭ দিনের আলটিমেটাম। কোনো কিছুতেই জুলাই সনদ ও গণভোট নিয়ে ঐক্য হলো না রাজনৈতিক দলগুলোর মধ্যে। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপের পাশাপাশি দাবি আদায়ে মাঠের কর্মসূচিতে উত্তাপ ছড়াচ্ছে। এবার অপেক্ষা সরকার কি সিদ্ধান্ত নেয়, তারপর আবার কি হয়, এই প্রশ্নও ঘুরে ফিরে আসছে। সেই সিদ্ধান্ত দলগুলোর অপছন্দ হলে সামনে গভীর সংকটের শঙ্কা থেকেই যাচ্ছে। 2025-এ স্বাক্ষর করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতি এখন জটিল সমীকরণের বৃত্তে, যার সূত্র ঘুরপাক খাচ্ছে মূলত জুলাই সনদ ও গণভোটকে কেন্দ্র করে। ১৩ থেকে ১৫ নভেম্বরের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নে আদেশ এবং গণভোট করার জন্য অধ্যাদেশ জারি করবে, এমন খবর ঘটছে গণমাধ্যমে। একই সঙ্গে পর্দার আড়ালে এই ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোকে বাগে আনার চেষ্টার পাশাপাশি সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে আছে, এমন তথ্য। রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসতে সরকারের বেঁধে দেওয়ার সময় সোমবারই শেষ হলো, কিন্তু ঐক্য তো দূরহস্ত, কোনো বৃহৎ অর্থে আলোচনায় হয়নি। আগামী ১ সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। গণভোট নির্বাচনের দিনেই হতে হবে, উচ্চকক্ষ চাইলেও পিআরের বিরোধী বিএনপি। দলটির নেতারা বলছেন, জনবিরোধী সিদ্ধান্ত আসলে মানা হবে না। বিএনপি ইতিমধ্যে অনেক ছাড় দিয়েছে বৃহত্তম দল হিসাবে, যাতে সবাই নির্বাচনে আসে, সবার ঐক্যটা যাতে থাকে, জুলাই সনদ যাতে আমাদের গাইডিং প্রিন্সিপাল হয়, সেই জন্য বিএনপি অনেক ছাড় দিয়ে এসেছে। তথাকথিত ইন্টেলেকচুয়াল কিংবা ২-৩টি রাজনৈতিক দল যাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা যদি চাপিয়ে দেয় জনগণের উপরে, তো এটা জনগণের প্রতি অবিচার করা হবে বলে আমাদের দল মনে করে। আর জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করার দাবিতে এখনো অনড় জামায়াত। উচ্চকক্ষেও পিআর চায় তাদের। বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে? নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন, তাদের পরিণতিও বিগত ফেসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। অন্যদিকে এনসিপির দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ফেসিবাদ বিরোধী সকল পক্ষ, সরকার, ঐক্যমত্য কমিশন, আমরা সকলে মিলে পুরনো যে ব্যবস্থা, পুরনো যে দল, তাদেরকে আমরা গোল দেব। কিন্তু বিএনপি ওই পুরনো দলে জয়েন করে নিজেরা গোল খাওয়ার বেদনা নিয়ে এখন ঘুরছে। নাগরিক ঐক্য বলছে, এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী। আমাদের করণীয় ব্যাপার নয়, সমস্যাটা সরকার তৈরি করেছে। যদি ৮ মাসে তারা বলতে পারতো যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়, এটা কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। অতএব তারা ডেকে কথা বলুক, এই পয়েন্টগুলোতে ডিফারেন্স আছে, কি করা যেতে পারে যাতে ভোটটা হয়। আমি মনে করি বিবাদমান অথবা বিতর্কে যারা লিপ্ত আছে তাদের প্রত্যেকেই এটার সলিউশন চাই। এমন বাস্তবতার মধ্যেই রাজনৈতিক দলগুলোর উপর মতৈক্যে ব্যর্থ হওয়ার দায় দিয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত নেওয়ার পথেই হাঁটছে। খুব অস্পষ্টভাবে রাজনৈতিক একটা দুটা কথা হচ্ছে, কিন্তু কেউ দেখাতে পারছে না যে এইটার কারণে আমি মনে করতেছি লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সবসময় আমাদের টার্গেট থাকে যে যতটা পারা যায় ডিফারেন্সটা, মতানৈক্যটা যতটা পারা যায় কমিয়ে এনে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেতে। বিশ্লেষকের আশঙ্কা, সমাধানে না আসতে পারলে সামনে বিশৃঙ্খল পরিস্থিতি অপেক্ষা করছে। সরকারের ডেডলাইনটা তারা এক সপ্তাহ মানলো না, রাখতে পারলো না, রাখলো না, এতে সরকার দুর্বল হয় না? ইনফরমাল আলোচনার মাধ্যমে যদি এটা সমাধান হয়ে যায়, ফাইন। তাদের নিজস্ব গোলগুলোকে ম্যাক্সিমাইজ করার জন্য করছেন। এটা যদি সিরিয়াস লেভেলে পৌঁছে যায়, তাহলে তো অবশ্যই জাতি সংকটে পড়বে, বিশৃঙ্খলা পড়বে। তাই দলগুলোর অনৈক্যের ফাঁক গলে আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ডালপালা মেলে কিনা হাটে মাঠে ঘাটে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জামায়াত।
এমনকি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়া ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। অন্যদিকে গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব শিক্ষার্থীদের নয় বলে মনে করেন আরেক বিএনপি নেতা ডক্টর মঈন খান। আর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ ছাড়া অন্তর্বর্তী সরকার বা দল কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। সভায় মির্জা ফখরুল বলেন, একটি চক্র যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর যোগসাজশে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, এখন তারা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। একটি চক্র, একটি মহল যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? একই দিন আরেক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, পরাজয়ের ভয়ে কিছু দল নির্বাচন চায় না। জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একটা সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা, নির্বাচনকে ব্যাহত করা, এটা কোনো মতেই জনগণ বরদাস্ত করবে না। এদিকে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে 36শে জুলাই নিয়ে এক ফটো অ্যালবাম প্রকাশনায় ডক্টর মঈন খান বলেন, 5ই আগস্টের পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। এটা কিন্তু শুধু 36শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ 16-17 বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু 5ই আগস্ট এসেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, অনেকে জনগণ ছাড়াই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তনের চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয়ে সংসদে বসবেন, সেই সংসদ কি হবে, তারা কি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত এখন আমরা দিতে পারি। অনেকে চেষ্টা করছেন, সেই সিদ্ধান্তগুলো আমরা এখন নেই, আগামী দিনের সংসদ এটা বাধ্যতামূলকভাবে করতে পারে। এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞাই বলে না। জুলাই সনদের বিষয়ে যতটুকু ঐকমত্য হয়েছে তা নিয়েই নির্বাচনের পথে যেতে হবে বলেও মন্তব্য তার। চ্যাপ্টার ক্লোজ, লেট আস গো টু ইলেকশন। ডিবিসি নিউজ ডেস্ক। স্থায়ী কমিটির বৈঠকে ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 8:30টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করবেন তারেক রহমান। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দলগুলো সমঝোতায় আসতে সরকারের বেঁধে দেয়া 7 দিন শেষ হয়েছে আজ, কিন্তু রাজনৈতিক দলগুলো এ নিয়ে কোনো সমঝোতায় আসতে পারেনি। সরকারের এক উপদেষ্টা এই প্রসঙ্গে বলেছেন, এখন সিদ্ধান্ত হবে উপদেষ্টা পরিষদে। দলটির স্থায়ী কমিটির নেতাদের কেউ কেউ বলছেন, দলীয় নমিনেশন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদে নিরসনের রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা সহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডাকা হয়েছে। যারা বলে সংবিধানে গণভোট নেই, তারা মূলত ফ্যাসিবাদকে সমর্থন করে, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সংবাদ সম্মেলনে এই জামায়াত নেতা আরও বলেন, মঙ্গলবারের সমাবেশ থেকে সরকারকে বিশেষ বার্তা দিতে চায় 8 দল। সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবারের সমাবেশের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসে 8টি ইসলামী দল। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন নেতারা। যেই সংবিধানটা সংশোধন করা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, মঙ্গলবারের সমাবেশ থেকে সরকারকে বিশেষ বার্তা দিতে চায় 8 দল। জনগণের জন্য থাকছে বিশেষ নির্দেশনাও। বিপুল পরিমাণ সাড়া জনগণ দিয়েছে 4 পর্বের কর্মসূচিতে। 5ম পর্বের কর্মসূচি আমাদের চলমান রয়েছে। আগামীকাল আমরা আশা করছি সেই কর্মসূচির মাধ্যমে দেশ এবং জাতি একটা নির্দেশনা পাবে, সরকারও এখান থেকে তার সঠিক মেসেজটা পাবে, আসলে আমরা কি বলতে চাই, জনগণ কি বলতে চায়। বলেন, জামায়াতে ডাকে সাড়া না দিলেও গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব আসলেও আলোচনায় বসতে প্রস্তুত ইসলামী দলগুলো। আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য, সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই। প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না, ভালো কথা। তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। তো ওনারা সেই ডাকটা দিতে পারেন নাই। সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আলোচনায় সমাধান না হলে আন্দোলন অব্যাহত থাকবে। তথাপি যদি সমাধান না হয়, আমাদের আন্দোলনে আমরা অব্যাহত রেখে যাব। তুষার আহমেদ, ডিবিসি নিউজ।
সমাজের আবর্জনা পরিষ্কার করতে যুদ্ধ ঘোষণা করেছে জামায়াত। যুবকদের সাথে নিয়ে সমাজের আবর্জনা পরিষ্কারের কাজ করবে দলটি। সোমবার রাতে নিজ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। আরও বলেন, ক্ষমতায় গেলে জনগণকে পয়সা খরচ করে এমপিদের কাছে যেতে হবে না। জামায়াতের প্রতিনিধিরাই পয়সা খরচ করে জনগণের কাছে যাবে। আমরা ঘুণে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমস্ত ময়লা আমরা ঝরাই দিতে চাই। ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। আমরা পারবো না, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা পারবো। সরকার বিএনপি বা জামায়াতের পক্ষে গিয়ে নোট অফ ডিসেন্ট যোগ করার চেষ্টা করলে এনসিপি সহ জুলাই শহীদ পরিবার ও আহতরা আবারও রাজপথে নামবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, দুই দলকে কিভাবে বাধ্য করতে হয় তা ভালো জানা আছে তার দলের। প্রশ্ন রাখেন, শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান কোথায় পালাবেন? বাংলাদেশের যে বৃহৎ দুটি দল বর্তমানে রয়েছে, জামায়াত আগে ছোট দল ছিল, এখন করে বড় হয়ে গিয়েছে গ্যাপ মার্কেটে। তো বিএনপির মনে ছিল সংসদে গিয়ে আর এই জুলাই সনদের কি দেখবো সেটা আমরা পরে দেখিনি, অর্থাৎ বাস্তবায়ন করবো না। জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি, তাহলে দাঁড়িপাল্লা যদি 2-3টা ভোট বাড়ে তাহলে সমস্যা কোথায়? শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তারেক রহমান পালাবেন কই? পালানোর তো জায়গা নাই। বিএনপি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই। নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর 85 থেকে 90 দিনের মধ্যেই ভোট। সকালে কুমিল্লা বোর্ডে এক কর্মশালায় এ কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তার মতে, এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। অতীতে নির্বাচন কমিশন বহুবার কলঙ্কিত হয়েছে, এবার সেই কলঙ্ক মুছে দিতে ইসি জিহাদ ঘোষণা করেছে। নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী এই কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন। এ সময় নির্বাচন কমিশনার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। সর্বোচ্চ 90 দিন সামনের ইলেকশনের জন্য বাকি। কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে ভিতরে, শুধু অপেক্ষা তারিখটা সুনির্দিষ্টভাবে বলা। এরপরেও কি আপনাদের কারোর মনে কোনো দ্বিধা, সংশয়, ভয়, সংকোচ আছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না? বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গ্যাজেটকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। একই রায়ে গাজীপুরের 6টি থেকে একটি আসন কমিয়ে 5টি আসন করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে উচ্চ আদালত। তবে হাইকোর্টের রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 আসনের সীমানার চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে 46টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। বাগেরহাটে কমানো হয় একটি আর গাজীপুরে বাড়ানো হয় একটি। গত বৃহস্পতিবার ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত 300 সংসদীয় আসনের পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকার চূড়ান্ত তালিকার গ্যাজেট প্রকাশ করা হয়। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করা হয়। রুল জারির পর আজ রায় দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে উচ্চ আদালত। আওয়ামী লীগ তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেতা মনে করছে আবার 2006 সালের 28শে অক্টোবর ফিরে এসেছে। তারা ভাবছে দিনের বেলা 1 ডজন মানুষকে হত্যা করে হাজার হাজার সশস্ত্র অনুসারীকে ঢাকার রাজপথে নামিয়ে রাস্তাগুলো দখল করে নিতে পারবে। ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এতে তিনি বলেন, দুঃখিত, এখন আর সেই সময় নয়, এটি নতুন বাংলাদেশ। 3 দফার দাবি নিয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আবারও আন্দোলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামীকাল শ্রেণীকক্ষে তালা দেওয়ার কথা থাকলেও সোমবার রাত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। এদিন বিকেলে 10ম গ্রেডে বেতনসহ 3 দফা দাবিতে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে শিক্ষক নেতারা আবারও বৈঠকে বসেন। এর আগে রবিবার রাতে সরকারি আশ্বাসে তারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন। সারা দেশে কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এদিন বার্ষিক ও বৃত্তি পরীক্ষা বর্জনেরও হুমকি দেন তারা।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 108, সাতক্ষীরা 4 এবং 109 বরগুনা 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি সাতক্ষীরা 4 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে দলটি আছে সেই দল থেকে মনোনীত প্রার্থী কিংবা সম্ভাব্য প্রার্থী, তার সঙ্গে কথা বলবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাজনৈতিক সংগঠন যেটা হলো ইসলামের নেতৃত্বের মূল যে জিনিসটা, আমিরের যে কমান্ড, আমরা কমান্ডের বাইরে একটা পাও উঠাতে পারবো না। আমিরের নির্দেশনা যে এখন ফিল্ডে কাজ করতে হবে হাত পাকা নিয়ে সর্বশেষ অবস্থা পর্যন্ত, আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে এখানে হাত পায়ের একটা ভালো অবস্থান। ধরে নেন যে আমি ইসলামী আন্দোলন থেকে এমপি হওয়ার সম্ভাবনা 99%। এরপর দল যদি বলে যে তোমার উইথড্র করে দিলাম, আমার সেটা মানতে আমরা বাধ্য। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কোনো ক্ষমতার রাজনীতি করে না, ইবাদত হিসেবে রাজনীতি করে। ইসলামী যে বড় ঐক্য জোটের সম্ভাবনা দেখা দিচ্ছে, এই জোট থেকে যদি আপনার হাত পাকা ফাইনালি থাকে তাহলে আমরা আশা করি 100% ইনশাল্লাহ হাত পাকা এখান থেকে বাইরে হয়ে যাবে। আমরা মোটামুটি 95% নেতাকর্মী শ্যামনগরের ঐক্যবদ্ধ আছে। দেশকে পুনর্গঠনের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা যথেষ্ট, সাথে সাথে উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে এখানে আমাদের কিছু জটিলতা সমস্যা আছে। সুপেয় পানির অভাব আছে, লবণাক্ত পানি মোস্ট অফ দ্য কোস্টাল এরিয়াতে, এবং আপনার চিকিৎসা সেবার এখানে কোনো হসপিটাল না। একটা বড় ধরনের বাধা আছে, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। বরগুনা একেবারেই অবহেলিত এলাকা, বিশেষ করে আমাদের সাবেক আওয়ামী লীগের এমপি সে তো বলেছে এটা একটা কোনো উল্লেখযোগ্য এলাকাই না। অথচ আমরা বরগুনা সাগর পাড়ের মানুষ, এখানে প্রচুর সম্ভাবনা আছে। বলেশ্বর নদীর পাশের লোকগুলো বেশিরভাগই হলো মৎস্যজীবী। আমরা এই মৎস্যজীবীদের উন্নয়নের জন্য চেষ্টা করব। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া অবকাঠামোগুলোকে আমরা নতুন করে গড়ে তোলার চেষ্টা করব। জাতীয়তাবাদী কর্মীদের মধ্যে একটি নবজাগরণ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও আজকে একটি দারুণ উচ্ছ্বাস আমরা দেখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দলমত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ ইনভলভ হচ্ছে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়ায়। নির্বাচনে আমাদের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরে আমরা সবচেয়ে বড় যে সমস্যাটা মানে করছি, বাস্তব প্র্যাকটিক্যাল দেখছি, সেটা হলো যে আমরা কোনো ইউনিয়নে কোনো গাড়ি টাড়ি নিয়ে মুভ করতে পারি না। এটা একটা বড় সমস্যা। মানুষের কাছে যাওয়া, কাছাকাছি যাওয়া অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার বরগুনা। বাকি সকল ক্ষেত্রেই এরকম মানে অব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের দৈনন্দিন যে বিষয়গুলি, মানুষের মৌলিক যে অধিকারগুলি রয়েছে, সেটা থেকে বরগুনা আমরা অনেকটাই পিছিয়ে। ক্ষমতায় গেলে ইনশাল্লাহ আমার দল এবং আমরা ব্যক্তিগতভাবে মানুষের জন্য কাজ করার প্রচণ্ড আগ্রহ, প্রচণ্ড রকমের ইচ্ছা শক্তি, যে অবহেলিত জনপদের মানুষের কীভাবে উপকার করা যায়, অর্থাৎ সকল মানুষ ভালো থাকুক, হিন্দু, মুসলমান, ধর্ম, বর্ণ, আমরা একটা সুন্দর একটা সমাজ এখানে গঠন করতে চাই। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফবি মদিনা 6 বাংলাদেশি ফিশিং ট্রলার সহ 24 জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার রাতে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করে। মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় 29 মাইলে দক্ষিণে বঙ্গোপসাগরের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বাংলাদেশি ফিশিং ট্রলারটি সহ 24 জেলেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অপরাজয়। সকালে রাডারের মাধ্যমে ট্রলারটিকে শনাক্ত করে। পরে ট্রলার সহ জেলেদের উদ্ধার এবং জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রলারটি গত 29 অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া থেকে সমুদ্রে গিয়েছিল। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সহকর্মী পার্থ সাহা সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন। পার্থ, এখন সেখানকার কি পরিস্থিতি আমাদের জানাবেন? শ্রাবন্তী, যেমনটি বলছিলেন, আমি এখন বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে। এই জায়গাটিতে কিন্তু 11টার সময় পরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, এখানে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং উত্তেজনা কিন্তু বিরাজ করছে। এবং জানিয়ে রাখতে চাই, এই ককটেল বিস্ফোরণের ঘটনায় ককটেল বিস্ফোরণ অর্থাৎ বাইকের উপর থেকে কিন্তু ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময়
হাতে নাতে কিন্তু দুইজনকে আটক করে এনসিপির নেতাকর্মী এখানে যারা উপস্থিত ছিলেন তারা আটক করে তাদেরকে এই রূপায়ণ যে টাওয়ারটি রয়েছে বাংলা মোটর সেখানে নিয়ে এসে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং আটক করার পরে তাদেরকে কিন্তু আমরা দেখছি এনসিপির নেতাকর্মী এবং উপস্থিত জনতা তাদের উপরে কিন্তু যে মারধরের যে বিষয়টি সেটি কিন্তু করে। এক পর্যায়ে তারা কিন্তু স্বীকার করে নেয় যে আসলে তারা ককটেল বিস্ফোরণের যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করেছে। তবে এখন ভাবে যে বা যারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বা দুইজনকে যে আটক করা হয়েছে সেই দুইজনের পরিচয় কিন্তু জানা যায়নি। তাদেরকে আটক করে রমনা থানায় কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু এখন একরকম উত্তেজনা বিরাজ করছে। কর্মীরা কিন্তু পার্থ, আপনাকে ধন্যবাদ।